দল আছে তো, কিন্তু ওরা ওখানে দাঁড়িয়ে আছে। লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো। অনুপম, হালকা মোবাইলে লাইটটা দাও। ইচ্ছে হবে এরকম একটা অ্যাডভেঞ্চার করার, বাট সবসময় মনে রাখবেন কিন্তু সেফটি ইয়োর্স। না বেশি দূর যাওয়ার রিস্ক হয়ে যাবে। আর ওখানে গেলে যদি আপনাকে কোনো প্রাণী মেরেও দেয়, আপনি কিছু করতে পারবেন না, কারণ ওদের সাথে, ওদের স্পিডের সাথে আপনি কিন্তু পারবেন না। আরে ভয় লাগছে কি, বুক পুরো কাঁপছে তুমি বলো। আরে আচ্ছা, ওখানে হাতি আছে, কিন্তু তুমি রাস্তা তো কিছু দেখতে পাচ্ছি না রে ভাই, মোবাইলটা হালকা চালাও নাকি। আজ কোনো ভ্লগ নয়, আজ কোনো কন্টেন্ট নয়, আজ দেখাবো এমন একটা সিনেমা যার পরতে পরতে টান টান উত্তেজনা, অ্যাডভেঞ্চার, প্রচুর ফান আর এনজয়মেন্ট, যা ডুয়ার্সকে আরও একবার তুলে ধরবে আপামর বাঙালির কাছে। ভুল ভাঙবে তাদেরও যারা ডুয়ার্সের নাম শুনে বলতেন ধুর কিছুই নেই ওখানে। জঙ্গল সাফারি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, অরণ্যে দিনরাত্রি, দুর্দান্ত খাওয়া দাওয়া, গভীর রাতে টর্চ হাতে অ্যাডভেঞ্চার, আর ওই 22 তরুণ তুর্কির প্রাণ খোলা উচ্ছ্বাসের গল্প শোনার পর বলতেই হবে কাহানি হতো ऐसा। ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিনে এই গল্পের শুরু বাতাবাড়ি থেকে। ব্রেকফাস্ট পর্ব সম্পূর্ণ করে আমরা বেরিয়ে পড়ব জলদাপাড়ার উদ্দেশ্যে। 24শে নভেম্বর 2024, খুব সুন্দর একটা সকাল। আর এই সকালে সবাইকে আরও একবার সুপ্রভাত আমাদের এই বাতাবাড়ি থেকে। আজকের প্ল্যান হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব, এবং ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে যাব হচ্ছে জলদাপাড়া। সময় বলছে সকাল 9:09। আমাদের এখান থেকে 9:45 বেরোনোর প্ল্যান ছিল, একটু লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি সবাই রেডি হয়ে চলে গিয়েছে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। ঘাটের মরা আমি লেট করেছি। যাই হোক, আর করবো না দেরি, এবারে পা চালাবো তাড়াতাড়ি। কি খবর ভাই, সব ব্রেকফাস্ট ডান? সবচেয়ে আগে কে উঠেছে এখানে ঘুম থেকে? কটায়? রাত ঘুমায়নি নাকি কালকে? ফোন কেটেছে ঘুমিয়ে 5টায়, আর সব থেকে দেরি থেকে উঠেছে 8:45। জিও, আমি আমার দলের একটা লোক পেয়েছি এখন আমার সঙ্গে, দেরিতে উঠেছে। আচ্ছা, আজকে ব্রেকফাস্টে কি আছে? পরোটা এটা নান। আর পরোটা বললে কিন্তু বাঘাযতীন পাঠিয়ে দেবো আমি। নান রয়েছে, চানা মশলা রয়েছে, বয়েলড এগ, কলা আছে, আপেল আছে, গোলাপজামুন, আপেল পেয়ারা আছে। আরে ভাই, ওটা আমাকে আগে দাও। আচ্ছা, এখানে ব্রেড রয়েছে, নান রয়েছে, চানা মশলা রয়েছে, ডিম রয়েছে, আপেল পেয়ারা রয়েছে, কলা রয়েছে, মিষ্টি রয়েছে, অনেক রকম কিন্তু আইটেম রয়েছে আমাদের ব্রেকফাস্টে। আর সেই সাথে যেটা খাইনি সকাল থেকে সেটা হচ্ছে চা। 1 কাপ চা দিয়ে শুরু করি, তারপর দেখি কতদূর গিয়ে খাওয়া দাওয়ার গল্পটা দাঁড় করাতে পারি। ব্রেকফাস্ট করার মাঝেই একটা কথা না বললেই নয় যে ভোজন আর ভ্রমণের সম্পর্ক অনেক গভীর, আর ভ্রমণের সাথে কানেক্টেড উইগো অ্যাপ। কারণ উইগো গ্লোবাল ট্র্যাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এবং কারেন্সিতে অ্যাভেলেবেল। উইগো অল ইন ওয়ান সলিউশন, যেখানে ফ্লাইট, হোটেল, ট্রেন, বাস, এমনকি ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়। ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত ফ্লাইট বুকিং অ্যাপগুলো রয়েছে, কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কম খরচ পড়ে সেটা সহজেই কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করতে পারি এই উইগো অ্যাপের মাধ্যমে। একই সঙ্গে ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল হোটেল বুকিংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, এয়ারবিএনবি, বুকিং.com, আগোডা, এই যে সমস্ত হোটেল বুকিং অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে কম খরচে হোটেল বুক করা যায় সেটাও সহজে কম্পেয়ার করে হোটেল বুক করতে পারি এই উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও উইগো অ্যাপের আরও কিছু ফিচার্স রয়েছে, যেমন আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশন। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ব্রেকফাস্ট পর্ব শেষ, আর সময় ঘড়ি বলছে 9:40। আমরা চেক আউট করে নিয়েছি, এবং সেই সাথে আমাদের লাগেজ অ্যাজ ইউজুয়াল তুলে দেওয়া হয়েছে গাড়িতে। যে যা ট্রলি নিয়ে এসেছিলো সব গাড়িতে, আর কিছু কিছু ওই ব্যাকপ্যাকগুলো সবাই যে যার মতো নিয়ে নিয়েছে। সব ঠিক আছে তো? এনার্জি ঠিকঠাক আছে তো? কে বমি করবে? বমি করলে বাসের মাথায় উঠে যাও, বমি করো, বেসরের লোকগুলো যেন বেঁচে থাকে, ঠিক থাকে। বাতাবাড়ি থেকে আমাদের পথ চলা শুরু জলদাপাড়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় আমরা ফালাকাটা হয়েই যাব। এই হচ্ছে চালসা, এখান থেকে মালবাজার 8 কিলোমিটার, সেবক 39 কিলোমিটার। চালসার সঙ্গে বিন্নাগুড়িকে কানেক্ট করেছে জাতীয় সড়ক 31C। আমরা সেই রাস্তায় ধরলাম। এই যাত্রাপথেই আমাদের সঙ্গে আরও একবার দেখা হয়ে গেল মূর্তি নদীর, যে মূর্তি নদীর গল্প এর আগের পর্বে আপনাদের শুনিয়েছিলাম। আর এই যেখান থেকে জঙ্গল শুরু হলো না, খানিকটা পথ চলার পর জঙ্গল আরও ঘন হবে। এটা হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। মূর্তি নদী পার করে আসার কিছু পরে শুরু হলো অরণ্য সংকুল পথ, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, যে নামের সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। কাল রাত্রে আমরা এই রাস্তা ধরে ফিরেছিলাম। দিনের বেলা এই জঙ্গল
একরকম পরিবেশ, রাত্রেবেলা অন্যরকম। বাঁ দিকে রাস্তা চলে গিয়েছে ঝালং বিন্দু এবং রকি আইল্যান্ডের দিকে। এখান থেকে ঝালং হচ্ছে 24 কিলোমিটার আর বিন্দু হচ্ছে 33 কিলোমিটার। দর্শকদের অনেকেই আছেন যারা নিজের কার ড্রাইভ করে এই ডুয়ার্সে বেড়াতে আসতে চান। সেক্ষেত্রে বলবো রাস্তা সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের হবে না। এই রাস্তায় মোবাইলে নেটওয়ার্ক বলুন, জিপিএস ম্যাপ কিন্তু সব ঠিকঠাক কাজ করে, কাজে রাস্তা হারানোর কোনো টেনশন নাই, নিজেরাও আসতে পারবেন। এই পথে যেতে যেতেই দেখা পেলাম আরও একটা নদীর, যার নাম জলঢাকা। যে জলঢাকা নদীর সঙ্গে পরিচিত হয়েছিলাম এর আগের পর্বে, যখন আমরা ঝালং এবং বিন্দুতে গিয়েছিলাম। ওই দূরে কাঞ্চনকোনা যাচ্ছে। নাগডাকাটা পার করে এসে আমরা চলেছি বানারহাটের দিকে। এই পথে পেরিয়ে এলাম ডায়না নদী এবং লাল ঝামেলা বস্তি। একই সঙ্গে রাস্তার দুপাশে কত সবুজে সবুজ চা বাগান। মানে কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু গাড়ি করে ঘুরে বেড়ায় না এখানে, তার জঙ্গল সাফারি কমপ্লিট। চ্যাংমারি পেরিয়ে এসে এবারে আমরা পার করলাম বড় ডায়না নদীর ব্রিজ। আর অদূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো সব ভুটানের পাহাড়। সড়ক পথের পাশে পাশেই চলা রেলপথ সংযুক্ত করেছে শিলিগুড়ি জংশনের সঙ্গে আলিপুরদুয়ার জংশনকে। আর এই রেলপথেই চলে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। বানারহাটে কাঞ্চনকোনা দাঁড়িয়ে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম বানারহাট, আর এরপরই আসবে বিন্নাগুড়ি। বানারহাট থেকে কোনো দর্শক বন্ধু আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। কাঞ্চনকোনা বানারহাট ছেড়ে আসছে, সিগন্যাল গ্রিন। যতই বাসে ট্রাভেল করি, রেল ভ্যান তো চোখ ওইদিকে। গাড়িটা দাঁড় করাতে বললাম, রাস্তার একপাশে গাড়ি দাঁড় করাতে বললাম ড্রাইভার সাহেবকে। আমাদের সবার দৃষ্টি এবং ক্যামেরার ফোকাস তখন ওই কাঞ্চনকন্যার দিকে। ট্রেন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তালে তাল রেখে ধীর গতিতে শুরু হলো আমাদের বাসের পথ চলা। আর এই মোমেন্টটা কত যে ইমোশনাল সেটা বুঝবে একজন রেল ফ্যান। ততক্ষণ অবধি আমরা ট্রেনটাকে দেখার চেষ্টা করেছি যতক্ষণ না ওই রেলপথের বাঁকে ট্রেনটা হারিয়ে যায়। পাহাড়, সমুদ্র কিংবা ঝর্ণা পালিয়ে যায় না, কিন্তু হঠাৎ পাওয়া এই দৃশ্যগুলোর কোনো তুলনাই হয় না। এইদিকে রয়েছে বিন্নাগুড়ি স্টেশন। বিন্নাগুড়ি স্টেশনকে একপাশে ফেলে রেখে আমরা পৌঁছে গেলাম তেলিপাড়া মোড়। তেলিপাড়া মোড় থেকে আমরা ধরলাম বাঁ দিকের ফালাকাটা রোড। এখান থেকে হাসিমারা তখনও 35 কিলোমিটার। ভুটান বেড়াতে যাবেন তাদের কিন্তু নিয়ারেস্ট স্টেশন হাসিমারা বা ফালাকাটা থেকে কিন্তু ভুটানের জার্নি স্টার্ট হয়। আর এই সূত্র ধরেই বলবো যে আমি কিন্তু ভুটানে গিয়েছি, ভুটানে কিন্তু ফুল ব্লগ রয়েছে, ফুল এপিসোড রয়েছে। তো লিঙ্ক দেওয়া থাকলো ওপরের আই বোতামে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন, বা আপনারা সার্চ করতে পারেন ইউটিউবে গিয়ে, যে কোনো ইউটিউবে গিয়ে ট্রাভেল উইথ কৌশিক ভুটান। এই হচ্ছে বীরপাড়া বাস স্ট্যান্ড। বীরপাড়া আমরা ডান দিকে যাবো, কারণ ডান দিকে রাস্তা যাচ্ছে ফালাকাটার দিকে। বীরপাড়া থেকে এবারে পথ চলা শুরু ফালাকাটার দিকে। দূরত্ব প্রায় 25 কিলোমিটার। বীরপাড়া থেকে ফালাকাটা যাওয়ার পথে রাস্তা দুধারে বেশ কিছু চা বাগান রয়েছে, যার মধ্যে জনপ্রিয় দলগাঁও টি গার্ডেন এবং তাস্তি টি গার্ডেন। আমরা পার করে এলাম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জটেশ্বর থেকে কোনো দর্শক বন্ধু আছেন আমার ভিডিও দেখেন, কমেন্টস করে জানাবেন। এই হচ্ছে সেই ফালাকাটা, আমার প্রিয় সেই মিষ্টির দোকান সুইটি। ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটাল। ফালাকাটাতে আমাদের সাময়িক বিরতি, কেন সেটা ক্রমশ প্রকাশ্য। ফালাকাটায় আসবো আর ফালাকাটার দর্শক বন্ধুর সঙ্গে দেখা হবে না, হতে পারে না। আমার ফালাকাটার দর্শক বন্ধু বহুদিন ধরে বলছিলেন কবে দেখা হবে, যাই হোক আজকে দেখা হয়ে গেল। কৌশিকদার আমি বিরাট বড় ফ্যান, বিগ ফ্যান অফ ইউ। অনেক দিন থেকে শখ ছিল কৌশিকদার সাথে দেখা করব। আমার আরেকজন ফ্যান আছে, সে হচ্ছে শিবাজি দা, ওনার সাথে দেখা করা আমার এখন বাকি আছে। যাই হোক ওনার সাথেও আমি আশা করি দেখতে পাবো, একদম দেখা হবে। সব ভিডিও দেখি কৌশিকদার, সব ভিডিও দেখি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোচবিহারে। শুধু ফালাকাটাই নয়, এখানে কিন্তু কোচবিহারের দর্শক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। মনে আছে তো? একদম সিলগুটের দিন দেখা হয়েছে। দাদা তুমি খালি কথা বল, ভালো লাগে দাদা, একদম। ওকে, ওয়েলকাম টু ফালাকাটা। থ্যাংক ইউ। করবো আজকেই দাদা।
এখন ফালাকাটায় কেমন লাগছে, এই কেমনের পেছনে অনেক বড় ইতিহাস আছে। 22-এর প্রথমে ফালাকাটার সাথে সম্পর্ক, তখন আমি তো বেড়াতে গেছিলাম এই ডুয়ার্সে 7 পয়েন্ট, সেখানে গিয়ে কী হয়েছিল, শেখরের সাথে গিয়েছিলাম, তো তখনই শেখরের সাথে আমার আলাপ। তো ওই ড্রোন ওড়াতে গিয়ে আমার ঝালংয়ে হাত কেটে গেছিলো, প্রচুর রক্ত বেরোচ্ছিল, ব্লগে হয়তো দেখেছেন অনেকে। এখান থেকে আমাকে যেতে হবে কোনো হেলথ সেন্টারে, সেখানে গিয়ে আমাকে ট্রিটমেন্ট নিতে হবে। এখানে ছিল সাব সেন্টার ঝালং, বাট তালা, ওখানে কোনো মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। পাহাড়ে কোথায় আর কী পাবো? তখন শেখর তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে নিয়েছে এই ফালাকাটা যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, ওখানে যাই হোক ট্রিটমেন্ট ওখানে হয়েছিল, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিল, সেলাই পড়েনি। তারপরে এই দোকানে মিষ্টি খেয়েছিলাম, ওই যে কী দোকানটা গো, সুইটের মিষ্টি খেয়েছিলাম, সুইট থেকে সুইট খেয়েছিলাম। আর আমি শুনি যে মাঝে মধ্যে ফালাকাটা থেকে আমার প্রচুর দর্শক বন্ধু হচ্ছে, ফ্যান রয়েছে। তো আজকে এই জায়গাতে এসে এই যে সবার সঙ্গে দেখা হচ্ছে, এই যে আপনারা সংবর্ধনা দিচ্ছেন, সত্যি ভীষণ ভালো লাগছে। রিলেশনশিপটা আরও স্ট্রং হয়ে গেল একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা ছোট্ট গিফট এই না না, একদম একদম হ্যাঁ। প্রণাম করতে হলে মা বাবাকে, প্রণাম করতে হলে স্কুলের শিক্ষককে। আমি সামান্য মানুষ, আমার সঙ্গে সবসময় হার্ট টু হার্ট কানেকশন। কিছুক্ষণের এই মুহূর্ত আবারও জুড়ে দিয়েছিল ফালাকাটার দর্শক বন্ধুর সঙ্গে ট্র্যাভেল উইথ কৌশিকের পরিবারকে। আগের পর্বে অনেকেই কমেন্টস করেছিলেন এই ট্রিপে উত্তরবঙ্গের কেউ নেই কেন। তার কারণই হচ্ছে আমরা যে জায়গায় গিয়েছি সেটা উত্তরবঙ্গের মধ্যেই পড়ে। তবে উত্তরবঙ্গ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন, বিশেষ করে কলেজ স্টুডেন্টরা, তারা কমেন্টস করে জানাবেন যদি আগামীতে গ্রুপ ট্যুর করি তাহলে আপনারা কোন জায়গায় আমার সঙ্গে যেতে চান। সকাল 11:56 আমরা রওনা দিলাম ফালাকাটা থেকে জলদাপাড়ার দিকে। বাসের পেছনে ক্যামেরা ঘোরাতে দেখি সেখানে চালু কিছু অন্যই সিন। নাচ গান আনন্দ আড্ডা হই হুল্লোড় সবকিছুকে সাথে নিয়েই আমরা পৌঁছে গেলাম জলদাপাড়াতে আমাদের রিসর্টে। আর সময়ের কথা যদি বলি তাহলে টাইম হচ্ছে এখন 12:42। চারিধারে জঙ্গল, এখানেও বেশ কিছু কিন্তু প্রপার্টি রয়েছে। আর উল্টো দিকটাতে মানে ওই দিকটাতে রয়েছে সিসামারা নদী। আমরা যাবো ওই দিকটাতে। যারা কলকাতা থেকে আসছেন বা অন্য জায়গা থেকে আসছেন, বেসিক্যালি গাড়ি নিয়ে আসছেন, তারা কিন্তু খুব সহজে নিজের গাড়ি ড্রাইভ করে এখানে আসতে পারবেন। রাস্তাঘাট ঠিকঠাকই আছে। ওয়েলকাম আওয়ার জলদাপাড়া রিভার আইল্যান্ড। এই প্রপার্টির হচ্ছে মালিক, আমাদের মালিক। ওয়েলকাম জলদাপাড়া রিভার আইল্যান্ড। থ্যাংক ইউ। এই জায়গায় এসে একটা সমস্যা আপনাদের হতে পারে, সেটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। তো এখানে কিন্তু দেখছিলাম জিও নেটওয়ার্ক নেই, বাট এয়ারটেল নেটওয়ার্ক আছে, প্লাস এখানে ওয়াইফাইও আছে। রিসর্টে পৌঁছানোর পর আমাদের সবাইকে ওয়েলকাম জানানো হলো সবুজ সবুজ রঙের শরবত পরিবেশন করে। চেয়ারও সবুজ, শরবতও সবুজ, মনও সবুজ। একটু চুমুক দিয়েছি, কিন্তু আমার দরকার হচ্ছে কড়া চা। আমি তো চা প্রেমী না। আমাদের কিন্তু এবারের প্রোগ্রামে খাওয়া দাওয়াকে খুব আমরা গুরুত্ব দিয়েছি। তো সেই জন্যই মলাইদা আর কি অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য বরলি মাছ, এখানকার খুব বিখ্যাত মাছ। তো আমরা যে সন্ধ্যাবেলা স্ন্যাক্স আইটেম খাবো তার মধ্যে কিন্তু বরলি মাছ রয়েছে। আর সেই সাথে মধ্যপ্রদেশ বেড়ে যাচ্ছে, এই জন্যই মধ্যপ্রদেশ ট্যুর করছি না। মলাইদার এই প্রপার্টিতে এসি, নন এসি, ডিলাক্স, লাক্সারিয়াস বিভিন্ন টাইপের রুম রয়েছে। আর এই রয়েছে বাথরুম, আর এখানে এরকম ঝাপসা কাঁচ রয়েছে। এই স্টাইলের বাথরুম কিন্তু আমি দেখেছিলাম যখন আমি থাইল্যান্ড গিয়েছিলাম। এটাও রিল্যাক্স রুম। সব কটাতে এসি আছে না? তাহলে দুটোতে আছে। ও এসি বা নন এসি তোমার ইয়ে আছে? এসি নন এসি সব নিয়ে। বাট এই রুমটার স্পেশালিটি হচ্ছে এই রুম থেকে বেরিয়ে কিন্তু ভিউ রয়েছে। আমি যে একটু আপনাদের বলছিলাম সিসামারা নদীর কথা, ওই দেখুন ওই বই আছে সিসামারা নদী, আর নদীর ওপাশেই হচ্ছে জলদাপাড়ার জঙ্গল। সন্ধ্যাবেলায় জায়গার কিন্তু গল্পই আলাদা হয়ে যাবে। আর এই রিসোর্ট থেকে কিন্তু রাস্তা রয়েছে ওই বাঁধে ওঠার জন্য, নদীর বাঁধ ওটা। আর ওই পাড়টায় কিন্তু ওয়াইল্ড অ্যানিম্যালরা জল খেতে আসে। কপালে থাকলে দেখা যাবে এই রুমটা এই প্রপার্টির সবচাইতে সুন্দর রুম, যেখানে ভিউ রয়েছে, যেখানে নদীর ধারে যাওয়ার দরকার নেই। সন্ধ্যাবেলা কিন্তু এখানে বসে বা এই বারান্দায় গিয়ে কিন্তু ভিউ পাওয়া যাবে। এখানেও এসি রয়েছে, দুর্দান্ত। একটা টয়লেট রয়েছে, একটু দেখে নিই, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সময় দেবো 2:20 আমাদের আজকে খাওয়া দাওয়ার কি আয়োজন হয়েছে। এরা আমাকে রেখে খেতে বসে গিয়েছে, একবার ডাকেও না যে কৌশিক তুমি একটু আসো। চিংড়ি মাছ কার কার প্রিয়? আজকে দুপুরে জলদাপাড়ার এই রিসর্টে খাওয়া দাওয়ার যেরকম আয়োজন করা হয়েছিল, এটাকে কাজে লাগিয়ে ছোট্টখাট্ট একটা ফুড ব্লগ করা যেতেই পারত। তাই বলে নতুন ফোন কিনে কিন্তু চলে যাও না স্টেশনের বাইরে, শিয়াল স্টেশনের বাইরে। ফোনের সম্মানটা রেখো। এটা হচ্ছে ফালাকাটা স্পেশাল মিষ্টি রাজধানী। খাওয়া যে শুধু খাওয়াই নয়, খাওয়া যে একটা শিল্প, সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলো ওই 4 জন তরুণ তরুণী। এই বুড়ো ভাত খাবো না ফুড ব্লগ শুরু করবো, সেটা হচ্ছে পরবর্তী চিন্তাভাবনার বিষয়। কিন্তু আজকে এই জলদাপাড়াতে এসে এই যে এত সুন্দর একটা আয়োজন,
সবাই মোটামুটি খাওয়া শুরু করে দিচ্ছে, কিন্তু এই টেবিলের 5 জন খাওয়া শুরু করেনি, কারণ তারা খাবারটাকে ডেকোরেট করেছে। যে আমরা যেমন একটু একটু করে বলছিলাম ভাত দেওয়া হয়েছে, ঘি দেওয়া হয়েছে, সবজি দেওয়া হয়েছে, ওরা কিন্তু জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এবং সাজিয়ে দেওয়ার পর সত্যি একটা দুর্দান্ত লাগছে দেখতে। এবার তাদেরকে ডেকে নেবো আমার চারপাশ থেকে, যারা এত সুন্দর করে সাজিয়েছে। কমন কই, সেই 5 জন কই? ও নির্দেশনা দিয়েছে, বাকি ছেলেগুলো সব কাজ করেছে। ডাল ভাত লেবু, এই স্বাদে বাঙালি সবসময়তেই কাবু, তাই তো অনুপম? একদম। কাতলা মাছের হচ্ছে এরকম পিস, চিংড়ি মাছের পিস আমি একটু খাবো ভেঙে, সফট, বেশ ভালো। গ্রেভিটা একটু খাও, মালাইকারি। ও চিংড়ির মালাইকারি। মধ্যাহ্ন ভোজনের এই আয়োজনে সেদিন এত আইটেম ছিল যে খেতে খেতে আমরা হাঁফিয়ে গিয়েছিলাম, কিন্তু আইটেম আসা বন্ধ হয়নি। খাওয়া দাওয়ার স্বাদ আস্বাদনের মাঝেই ঘড়ির কাঁটা তার স্থান পরিবর্তন করছিল এবং ক্ষণে ক্ষণে আমাদের জানিয়ে দিচ্ছিল এই বেলাতেই আমাদের জঙ্গল সাফারি যেতে হবে। ভাই বাঙালি মানে দেরি করবে, বাঙালির গল্পে দেরি থাকবেই থাকবে। 3:30টার সময় সাফারির টাইম, কটা বাজে এখন ভাই? 3:27। 3 মিনিটের মধ্যে কি এখান থেকে গেটে পৌঁছানো সম্ভব? আরে এই ভরপেট খাওয়া দাওয়ার পরে পোষায় না এইসব দৌড়ঝাঁপ, বয়স হয়েছে তোরে ভাই। ওরকম টাইম কটা? এখন বাজে 40। 40, মানে আমরা অলরেডি 10 মিনিট লেট। আমাদের 3:30 রিপোর্টিং টাইম ছিল। জঙ্গলে সাফারি করতে এসেছি, এখন বাড়ি থেকে ফোন করে বলছে বিউটি পার্লারে গেছি, তার পেমেন্ট করে দাও। তাহলে ভুরু প্লাক করতে, চুল স্ট্রেট করতে 3200 টাকা লাগে নাকি? মেয়েদের এত পিছনে তো খরচ কেন ভাই? জীবনে প্রেম করবো না আমি, জীবনে না। 2টো এন্ট্রি পয়েন্ট আছে, সাফারি পয়েন্ট আছে। একটা হচ্ছে শালকুমার, মানে জলদাপাড়া 2, একটা হচ্ছে মাদারিঘাট। আমরা শালকুমারে এসেছি। এই হচ্ছে সাফারির টাইম। সাফারি কিন্তু এখানে অনলাইনেও বুক হয়, অফলাইনেও বুক হয়। হাতি সাফারির জন্য হচ্ছে পার হেড 1200 টাকা। হাতি সাফারি কিন্তু অনলাইনেও বুক হয়, অফলাইনেও বুক হয়। আগামীকাল সকালে হাতি সাফারি করবো, তো আজ বিকাল 6টা থেকে কিন্তু এখানে টিকিট দেওয়া হবে। অফলাইনের কথা বলছি আমি। যে ট্যুর সংস্থা আমাদের এই গ্রুপ ট্যুর অর্গানাইজ করেছিল, সাফারির টিকিটও তারাই সব বুক করে দিয়েছে। যদি টুরিস্ট আসে, আপনারা কি ওই সাফারি বুক করে দিতে পারবেন? হ্যাঁ, আমরা হাতি সাফারি, কার সাফারি সব করে দেবো। তো আমাদের আকর্ষণ আপনার ব্লগ ভীষণ ফলো করে, আর Hello, আপনার সাথে hello, meet করার hello. খুব ইচ্ছে ছিল। হ্যালো, ও রাস্তায় দেখে she was so excited, কি বলবো। থ্যাংক ইউ। কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে। হ্যাঁ, প্লিজ একটা ফটো। বর্ধমান থেকে। ফোন কই? আমার ফোন ওর কাছে। আগে করেছি গরুমারা করে, লাটাগুড়ি করে এখানে এসেছেন। জলদাপাড়ার এই ফরেস্টে এসে যারা আগামী দিনে হাতি সাফারি করবেন, তারা কয়েকটা বিষয় ভালো করে শুনে নিন। হাতি সাফারি যে অনলাইনে বুকিংটা হয়, তখন অনলাইনে বুকিং করলে ওটা শুরু হয় হচ্ছে হলং বাংলো থেকে। তো হলং বাংলো থেকে যে সাফারিটা শুরু হচ্ছে, হাতি সাফারি মর্নিং সাফারি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শালকুমার গেটে এলেন, এখান থেকে ভেকেলে করে আপনাকে যেতে হবে হচ্ছে জঙ্গলের মধ্যে ওই হলংয়ের সামনে। তার জন্য কিন্তু গাড়ি চার্জেস লাগবে, আবার হচ্ছে গাইড চার্জেসও লাগবে, মানে খরচটা বেশি। আর যদি আপনারা অফলাইন করতে চান, তাহলে কিন্তু এখান থেকে অফলাইন বুকিংও হয়। এখান থেকে যে জঙ্গলে হাতি সাফারিটা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর ওই গাইড চার্জেস কিংবা আপনাকে ভেহিকেল চার্জ দিতে হবে না, কারণ সাফারিটা কিন্তু শুরু হয় এখান থেকেই, এই শালকুমার গেট থেকে শুরু হয়। এই দেখুন এখানে জায়গা করা আছে, এইখান থেকে কিন্তু হাতিতে আপনারা চড়বেন। টিমের সবাইকে সাফারির গাড়িতে উঠিয়ে দিয়ে শেষ গাড়িতে আমাদের চড়ার পালা। এই সব কিছু হিসেব করেই আমাদের টিম মেম্বারের সংখ্যাটা 22 থেকে 23-এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলাম। না হলে ট্র্যাভেল উইথ কৌশিকের গ্রুপ ট্যুরে 100 জনকে ম্যানেজ করাটাও কোনো বড় ব্যাপার নয়। আগামী দিনে ফিমেল ফ্যানদের নিয়ে গ্রুপ ট্যুরের পরিকল্পনা রয়েছে এই উত্তরবঙ্গের দিকে। এই বিষয়ে আপডেট পেতে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে রাখবেন। লিঙ্ক দেওয়া হলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই অরণ্য সংকুল পরিবেশ, মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা, জঙ্গল ক্রমশ হালকা থেকে ভারী হয়ে আসছে। খাওয়া দাওয়ার পর যে শরীরটা আইঢাই করছিল না, এই যে জার্নি শুরু হলো, এই যে জিপে উঠলাম, এখন কিন্তু এনার্জির পারতটা আবার চড়ে গেল। ময়ূরই সব আছে, একাধিক, বিরাট প্রাপ্তি ভাই। না, দুটো না, 3-4টে। দারুণ প্রাপ্তি। সিংহী দেখতে ভালো না, সিংহ কিন্তু অ্যাকচুয়ালি দেখতে সুন্দর, তেমনি ময়ূরই দেখতে ভালো না, কিন্তু ময়ূর দেখতে সুন্দর। আমরা দেখতে সুন্দরও না, বাড়ির লোক আর বিশেষ টেনশন খায় না। কানা বেগুন কে আর কি করবে। রাস্তার আশেপাশে প্রচুর ময়ূর ঘোরাফেরা করছিল। এবার দেখা হয়ে গেল জলদাপাড়ার বাইসনের সাথে। আমাদের গাড়ি থামিয়ে দিয়েছে, বাইসন একবার আমাদেরকে দেখে নিল যে কেসটা কি। ওরা এইসব ব্যাপারটার সঙ্গে পরিচিত, তাই ওরা খুব একটা বেশি পাত্তা দেয় না, খাওয়াতে ব্যস্ত। আর জলদাপাড়ার ক্রেজ কেন জানেন? আপনি লাটাগুড়ির জঙ্গলে, মানে গরুমারার জঙ্গলে আপনি কিছু দেখা পান চাই না পান, জলদাপাড়াতে চান্স সব চাইতে বেশি। এই রাস্তাতে রাত্রেবেলা যদি আসা যায়, যখন গাড়ির হেডলাইটটা পড়বে, সামনে দিয়ে কিছু পার করছে, আলাদাই অনুভূতি। জঙ্গল সেদিন যেন কথা বলছিল। সামান্য পথ যেতে না যেতেই রাস্তার 2 ধারে ঝাঁকে ঝাঁকায় ময়ূর। এর আগে বার দুয়েক জলদাপাড়াতে এসেছি, বিকেলবেলা বলেই কিনা জানি না জঙ্গলে এত প্রাপ্তি এর আগে হয়নি। টেনশন ছাড়াই জঙ্গলে ঘাস খেতে ব্যস্ত একটা বার্কিং টিয়ার।
পথ যেখানে শেষ হয়েছে সেখানেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার। খুব বেশি উঁচু নয়, তবে টিমের সবাই জানালো ওই ওয়াচ টাওয়ার থেকে কিছু একটা দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম ওয়াচ টাওয়ারে যাবো না, তো আমার টিম বলছে দাদা উপরে আসো, গন্ডার আছে, একটা গন্ডার দেখা গেছে। ওয়াচ টাওয়ারে উঠে দেখি সামনেই তৈরি করা রয়েছে সল্ট বিট, যেখানে কিছু না থাকলেও ফোনের ক্যামেরা জুম করতেই লেন্সে ধরা দিল একটা গন্ডার ঝোপঝাড়ের মধ্যে খাওয়া দাওয়াতে ব্যস্ত। জলদাপাড়ার এই জঙ্গলে বাইসন, গন্ডার, হরিণ এগুলো খুব কমন, প্রায়শই দেখা মেলে। ওই গন্ডারটা ওখানে বসে আছে জঙ্গলের মধ্যে, দুটো কান দেখা যাচ্ছে। অনেকে ভাবে যে বিকালবেলায় সাফারি করতে আসে কিছু দেখা যায় না, ভোরবেলা দেখা যায়, পুরো ভুল কথা। বিকালবেলাতেও ম্যাক্সিমাম চান্স থাকে এদের দেখার, বিশেষ করে শীতকালের টাইমে। আর জলদাপাড়ায় এসে বাইসন, ময়ূর, গন্ডার যখন আপনি দেখে নেবেন না, আপনার সাফারিটা যাকে বলে পয়সা বসুল। বাট আমার প্রিয় প্রাণী হচ্ছে একটাই, এই যে গান্নাপাতি বাপ্পা, আমার সব থেকে পছন্দের প্রাণী। দাঁতগুলো, সুরটা, চোখগুলো সব কিছু ইমপ্রেসিভ। আর আমার সব থেকে ভালো লাগে, মানে দেখতে ইচ্ছা করে, যে ধরতে পারতাম, ধরা তো যায় না, সেটা হচ্ছে বাচ্চা হাতিগুলো। মা হাতি সব একটা দল যায় না, তার সঙ্গে একটা ছোটো বাচ্চা একটা দুটো হাতি যায়, এগুলোকে দেখতে দারুণ লাগে, গায়ে লোম থাকে, মনে ওটাকে জড়িয়ে ধরি দিয়ে বাড়ি নিয়ে চলে যাই। জানি না মনের কথা প্রকৃতির কানে পৌঁছায় কিনা। ওয়াচ টাওয়ার দেখে আমরা যখন ফিরতি পথ ধরলাম, সূর্য তখন ধীরে ধীরে মেঘের আড়ালে। দূর থেকে ছুটে আসছে একের পর এক সাফারি জিপ, কোথাও কোনো কিছুর খবর নেই। রাস্তার বাঁক ঘুরতেই আবারও দেখা এক জোড়া বাইসনের সাথে। আর কোনো কিছুর দেখা পাবো না এটা ভেবেই আনমনে জঙ্গলের দিকে চেয়ে আছি। এমনই সময় আরে বাপরে, ফার্স্ট টাইম এসে হাতি দেখলাম রে ভাই জলদাপাড়ায়। আমার নজরে পড়ল একদল জঙ্গলি হাতি ওই দূরের জঙ্গল থেকে ধীরে ধীরে আমাদের দিকেই আসছে। আমার চিৎকার শুনে দাঁড়িয়ে পড়ল আমাদের সাফারি জিপ। জীবনে এই প্রথম জঙ্গলি হাতির দলের সঙ্গে সাক্ষাৎ। এই শীতেও চাপা উত্তেজনায় শরীরের টি শার্টটা ঘামে ভিজে গিয়েছে। ওরা পায়ে পায়ে যেন আমাদের দিকেই এগিয়ে আসছে। শুনেছি শীতকালে হাতির দেখা মেলে, কারণ আশেপাশের গ্রামে পাকা ধান খেতে প্রায়শই হামলা চালায় জঙ্গলি হাতির দল। সন্ধ্যার আগ দিয়ে জঙ্গল প্রায় নিস্তব্ধ, মাঝে মধ্যে ডেকে উঠছে এক আধটা ময়ূর। নিরাপত্তার কথা আঁচ করেই হয়তো গাড়ির চালক তার গাড়িকে কিছুটা এগিয়ে নিয়ে দাঁড় করালেন, তবে স্টার্ট বন্ধ না করে। ওরা যত এগিয়ে আসছে গাড়ি আরও এগিয়ে গিয়ে ওদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছে। ওই হাতির দলের একজন যেন বিপদের গন্ধ শুকে বাকিদের জানান দিচ্ছে। ওই দলে একটা বাচ্চা হাতিও রয়েছে। খুব ইচ্ছে করছিল ছুটতে গিয়ে ওটাকে জড়িয়ে ধরি। ছোট্ট বেলা থেকে এই প্রাণীটার সাথে অদ্ভুত এক আবেগ জড়িয়ে আছে। ধীরে ধীরে ওরা রাস্তা পার করে চলে গেল পাশের জঙ্গলে। পরে অবশ্য চালকের মুখে শুনেছিলাম বিপদ বুঝতে পেরে হাতি যদি তেড়ে আসে তাহলে সামলানো মুশকিল, কারণ জঙ্গল ওদেরই ঘর আর আমরা বাস্তবেই বহিরাগত। কিন্তু আজ যে দৃশ্য নিজের চোখে দেখলাম তাতে কিছুই দেখা যায় না। জঙ্গলের প্রতি এই চাপা অভিমান চিরতরে শেষ করে দিল আজকের বিকেলের এই অভিযান। পিছাও পিছাও পিছাও, হালকা হালকা। সাম্বার বোধহয়, সাম্বার, এটা সাম্বার হরিণ। সাম্বার হরিণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাইসনের বাচ্চা। সন্ধ্যের কিছু আগেই সাফারি জিপ এসে পৌঁছালো হলং বাংলোর সামনে, বা বলা ভালো সেই বাংলোর সামনে যা ভস্মীভূত হয়ে গিয়েছে 18 জুনের রাতে। আজও স্মৃতিচিহ্ন বহন করছে মাটিতে মিশে যাওয়া পোড়া চারকোল। মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। কিন্তু সেই হলং বাংলো পুড়ে ছাই, সেই ছাইগুলো, সেই পুড়ে যাওয়া সব কিছু এখানে পড়ে রয়েছে কত কিছুর সাক্ষী হয়ে। হলং বাংলোর ওখানে দাঁড়িয়ে ওই যে ছাই ঘাটছিলাম, সেই ছাই এখন লেগে আছে। মুহূর্তে ডাকলো কৌশিক দা, গন্ডার দেখা গিয়েছে। ছুটে চলে এলাম। দেখুন এখানে প্রত্যেকটা ট্যুরিস্ট তাদের কিন্তু ফোন নিয়ে, ক্যামেরা নিয়ে রেডি ওটাকে শ্যুট করার জন্য। আমি আমার এই ক্যামেরা তো কিছু দেখাতে পারবো না, কারণ যেহেতু সন্ধে হয়ে এসছে। আমি আমার এইটাই দেখাচ্ছি। হ্যাঁ 24-এ এরা আসবে এখানে, কারণ এটা সলবিট, তো এখানে ওরা লবণ চাটতে আসবে, একদম সামনে থেকে দেখা যাবে। শুধু দরকার হচ্ছে ধৈর্য। অপেক্ষার মাঝেই ক্যামেরা লেন্সে ধরা দিল ওই দূরের জঙ্গল থেকে বেরিয়ে আসছে একের পর এক গন্ডার এই সল্ট বিটের উদ্দেশ্যে। বিকেল আর সন্ধ্যের সন্ধিক্ষণ, এমন একটা টাইম, এই সময়টায় অন্ধকার হয়ে এসেছে, তো হালকা হালকা আলো রয়েছে। মানে এখন ক্যামেরায় ভিডিও করাটাও বিশাল চাপের, মানে কেউ সেরকম ভালো ফুটেজ পাবে না। এই গন্ডাররা এতক্ষণে চলে গেলো সামনে, মানে রীতিমতো ওরা যেন মানে আমাদের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলছে। মানে বলছে দেখ এবার এলাম কাছে, ছবি তোলা তুলতে পারবি না। 3খানা আছে, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। ঘনায়মান অন্ধকারে ক্যামেরার নাইট মোড অন করে দেখেছিলাম 3টে গন্ডার নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে ওই সল্ট বিটে। গাছের উপরে বসা ময়ূর মাঝে মাঝে ডেকে উঠে জানান দিচ্ছে, আর কত, রাত তো অনেক হলো, এবারে তোমরা ফিরে যাও, জঙ্গল এখন আমাদের। ফিরে আমরা এলাম, তবে রিসর্টে নয়,
জঙ্গলের অন্য একটা দিকে, যেখানে এই সন্ধ্যায় আয়োজিত হচ্ছে স্থানীয় লোকনৃত্য। এই জিনিসটার সাথে আমার আগে পরিচয় ছিল না অবশ্য। এখানে মোমো আর এখানে রয়েছে চা, আর এখানে সব বসার জন্য জায়গা রয়েছে। বিকালে যে সাফারির লাস্ট যে স্লট, সেটাতে যারা আসবেন তারা কিন্তু দেখতে পাবেন। অনুষ্ঠান যখন শেষ হলো তখন সময় বিকেল 6:45। জঙ্গলের ভাষায় অনেক রাত। সাফারির গাড়ি আমাদের ড্রপ করে দিল শালকুমার গেটের কাছে। সময় বিকাল 6:45, আমরা ফিরে এলাম সেই শালকুমার গেটের কাছে, যেখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল। এখানেও একটা দোকান রয়েছে যেখানে আপনারা চাটা বিস্কুট টিস্কুট খেতে পারেন। সাফারি করে এই শহরে চলে এসেছি, তো এসে দেখি যে আমার 3 জন দর্শক বন্ধু এসছে। পার্থিব এসছে ফালাকাটা থেকে, তার সঙ্গে এসছে কৌশিক আর রাহুলের বাড়ি হচ্ছে পলাশবাড়িতে, ওরও বাড়ি পলাশবাড়ি। তো ওরা এসছে আমার সঙ্গে দেখা করতে, ট্র্যাডিশনাল রাজবংশী গামছা। থ্যাংক ইউ। চকলেট খেতেই হবে, তাই তো? মানে চকলেট ছাড়া চলবে না। আমার ফেভারিট মুড়ি চানাচুর, মানে মুড়ির এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছি মনে হচ্ছে মুড়ি চানাচুরের। সবসময় মুড়ি নিয়ে ঘুরি, এবার মুড়ি নিয়ে আসিনি, যাক এবারতেই না আনার প্রাপ্তিটা কিন্তু পূরণ হয়ে গেল। থ্যাংক ইউ। সেই সন্ধ্যায় প্রাপ্তির তালিকায় আরও অনেক কিছুই ছিল। ওই যে কথায় আছে না, ভালোবাসা যদি থাকে সেটা রনে বনে জলে জঙ্গলে সব জায়গাতেই আপনার সাথেই থাকবে। আনবক্স করাটাও কিন্তু একটা আর্ট, একটা শিল্প। এটা নিশ্চয়ই শুভ্রর আইডিয়া। অবভিয়াসলি এই যে এখানে যে শিল্পী, আমাদের গায়ক শিল্পী, তাদের আইডিয়াটা ইউনিক হয়। আমি যখন ছবিগুলো পাঠিয়েছিলাম আমাদের ব্যানারের জন্য, তো সেটাই মনে হয় এখানে ইউটিলাইজ করা হয়েছে। আমি তখন ট্রেন থেকে পাঠিয়েছিলাম। এটা তো রাশিয়ার ছবি, এইটা রিসেন্টলি আমি করে এলাম পানবো থেকে। আর এটা হচ্ছে রাজস্থান, এই ব্লগটা এখনও আসেনি, এটাও আসবে। আর এটা হচ্ছে আমাদের দুরন্ত ছবি। এটা আমার জীবনের সেরা প্রাপ্তির মধ্যে একটা। রিসর্টও আয়োজন করা হয়েছিল স্থানীয় শিল্পী দ্বারা সঙ্গীত সন্ধ্যা, কিন্তু ওইদিকে কারো তেমন ভ্রুক্ষেপ নেই, কারণ সবার দৃষ্টি তখন আগুনের আঁচে ঝলসে যাওয়া প্রায় 5.5 কেজি বারবিকিউবের দিকে। এই ঠান্ডায় আর কি বা চাই? এখানে কি জ্বালিয়েছে আমার চিতা? 5.5 কেজি বারবিকিউ, ভাবা যায়? অ্যাক্টিভিটিও থামবে না, খাওয়াও থামবে না। এসে ভেজ পকোড়া চা কিন্তু একবার খেয়েছি, 1 কাপ করে চা ভেজ পকোড়া খেয়েছি, আবার বলছে নিচে বারবিকিউ হচ্ছে। আচ্ছা, এখানে সব ম্যারিনেশনের কাজকর্ম চলছে। আরও চিকেন আছে, কার কার খিদে পেয়েছে? তবে আমাদের মধ্যেও কেউ কেউ ছিল যারা বারবিকিউব ছেড়ে বাউল গানে মন দিয়েছিল। বারবিকিউব তো ছিলই, তার সঙ্গে হাজির হলো উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বরলি মাছ। জলপাইগুড়ি কথাটা এজন্যই উল্লেখ করলাম কারণ এই মাছ শুধুমাত্র ওই জেলাতেই পাওয়া যায়। এই মাছ ভাজা সঙ্গে ডাল আর ভাত, ওফ, আর লেবু আর পেঁয়াজ, জমে যাবে ওরা। আমি ওপরে কাজ করছিলাম, বলছি নিচে কিসে চিৎকার চেঁচামেচি হচ্ছে। নিচে তখন আলাদাই কিছু সিন মেতে গিয়েছে আমাদের খোকা বাবুরা। আরেক দল ব্যস্ত নৈশ ভোজে। স্পেশাল আইটেম মাটন কষা, বাদশার গ্রুপ ট্যুর বলে কথা, তাই আয়োজনটাও রাজকীয়। আর প্রতিবার একটা কথাই মনে হয়েছে, সবে তো শুরু। খোকা বাবুরা ব্যস্ত হয়ে পড়েছে ডান্সে। আমরা একটু যাব হচ্ছে এবার এই গোলমাল ছেড়ে জঙ্গলের পরিবেশ দেখতে। আমাকে ভাই এর মধ্যে ফেলিস না, আমি নাচতে পারি না, আমি হচ্ছে দেখবো না। লেডি কিলার রোমিও থেকে ভোজপুরি রাজাজি সবাই তখন অন দ্য ডান্স ফ্লোর। আমাদের ইয়ং জেনারেশন নাচ গান করছে, আমাকে একটু নাচিয়ে নিল, বুক ফুক ধরপর করতে লাগলো। যাই হোক, ঠান্ডা বাইরে বেশ ভালোই। সিসামারা নদীর বাঁধে ঘোরাফেরা করছে বেশ কয়েকটা জোরালো টর্চের আলো। পাশের জঙ্গলে এক টানা ডেকে চলেছে ঝিঝি পোকারা। গানের আওয়াজ এই অবধি এসে পৌঁছায় না। নদীর ওপারেই জলদাপাড়ার জঙ্গল। দিনের বেলা একরকম, রাতের বেলা যেন অন্যরকম বিভীষিকা। হরিণ কিংবা বাইসনের দেখা প্রায় মেলে। গরমকালে বিষাক্ত সরীসৃপের দেখা পাওয়াটা খুব একটা আশ্চর্যের নয়। অনুপম, হালকা মোবাইলে লাইটটা দাও। না না, বেশি দূর যাওয়া রিস্ক হয়ে যাবে। আরে ভয় লাগছে কি, বুক পুরো কাঁপছে। তুমি বলো, একটা পায়ে নিজের কিছু দেখা যাচ্ছে না, যেটুকু আকাশের আলো। আরে আচ্ছা, ওখানে হাতি আছে, কিন্তু তুমি রাস্তা তো কিছু দেখতে পাচ্ছি না রে ভাই। মোবাইলটা হালকা জ্বালাও নাকি। রাত যখন আরও একটু বাড়ল, দূরে জঙ্গলে কিসের যেন আলো। এত উঁচু কোন প্রাণী? মাঝে মধ্যে আলোটা আবার নড়ছে। আমরা ছাড়া দূর দূর পর্যন্ত কোনো জনমানবের দেখা নেই। মলয়দা স্থানীয় লোক, জঙ্গলের সঙ্গে আলাপ বহুদিনের। বলে হাতির পাল জঙ্গল থেকে বেরিয়ে
নদী পেরিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে উৎপাত করে, বিশেষ করে এই শীতকালে, কারণ শীতকাল ধান পাকার সময়। এটা অনেক ওপরে এবং এই যে লাইটটা যে এদিক ওদিক হচ্ছে, মানে চোখটা কখনো এদিকে ঘুরছে কোনো দিকে ঘুরছে, মানে ও আমাদেরকে দেখছে, মাথা ঘোরাচ্ছে, কখনো ওটা মানে নেমে যাচ্ছে মাথার নিচের দিকে। দল আছে তো, কিন্তু ওরা ওখানে দাঁড়িয়ে আছে। লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো। এখানে যদি একা কোনো লোক আসে বা দুজনেও আসে, অবস্থা খারাপ হয়ে যাবে। কোনখায় জঙ্গলে কি লুকিয়ে আছে কে জানে। 2-3টে চোখ। আর ওখানে গেলে যদি আপনাকে কোনো প্রাণী মেরেও দেয়, আপনি কিছু করতে পারবেন না, কারণ ওদের সাথে, ওদের স্পিডের সাথে আপনি কিন্তু পারবেন না। কাজেই যা দেখার এখান থেকে দেখুন, অ্যাডভেঞ্চার এখান থেকে করুন, বাট ভুলেও কিন্তু জঙ্গলের ওই পারে যাওয়ার চেষ্টা করবেন না। সবসময় মনে রাখবেন কিন্তু সেফটি ইয়োর্স। জঙ্গল এরিয়া, কোর এরিয়া, যা খুশি হতে পারে, যা খুশি। অভিযান ছেড়ে ফিরতে ফিরতে ঘড়ির কাঁটা রাত 12টার ঘর পেরিয়ে গেল। সামনে হাজির হলো বেগুনি, ভাত, ডাল, খাসির মাংস। শরীরের হজম শক্তির প্রতি এই এক লাগাতার আক্রমণ। এরপরে এসছে হচ্ছে মিষ্টি। মলাদা বলছে মিষ্টিটা খেয়ে দেখো, এখানকার লোকাল। খাওয়া দাওয়া করছি, এত এনজয় করছি, কিন্তু সেই মানুষগুলো কিন্তু আমাদের সঙ্গে রয়েছে বা আমাদের সঙ্গ দিচ্ছে, যাদের পরিষেবা ছাড়া কিন্তু আমরা এত এনজয় করতে পারতাম না। তো আমাদের সবার পক্ষ থেকে কিন্তু ওনাদেরকে থ্যাংক ইউ। যারা এখানকার স্টাফ রয়েছেন সবাইকে মন থেকে ধন্যবাদ। ডুয়ার্স ভ্রমণের পরবর্তী পর্বে থাকবে বক্সা ফোর্ট ট্রেকিং এবং জয়ন্তীর গল্প। সম্ভব হলে তাতে জুড়ে দেব আরও একটা জঙ্গল সাফারি। ফিরব সেই পর্ব নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি।